আসন্ন এডিসির নির্বাচন এবং 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এই নির্বাচনের ঘোষণা বাকি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের ঘোষণা না হলেও বিরোধী রাজনৈতিক দল, রাজ্যের প্রধান বিরোধী দল তাদের নামের তালিকা ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ 28টি কেন্দ্রে, 28টি এডিসির সাধারণ নির্বাচনী কেন্দ্রে তাদের প্রতিনিধিত্ব কারা করবেন, প্রার্থী তালিকায় কাদের নাম সেটা তুলে ধরা হয়েছে। এবং দ্বিতীয়ত 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। আর তাদের এই প্রার্থী ঘোষণার পর দুটো বিষয় স্পষ্ট হচ্ছে। প্রথমত, একলা চলো নীতিতে এখন বিশ্বাস করছে প্রধান বিরোধী দল বামফ্রন্ট। অর্থাৎ সিপিআইএম এর পক্ষ থেকে এখন আর কোনো আলোচনা পরামর্শ অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সিট সমঝোতা, আসন ভাগাভাগি করা, কাউকে সমর্থন করা, এই বিষয়গুলি ওঠার আর কোনো জায়গায় সেখানে কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে রাখা হয়নি। তার কারণ নির্বাচন ঘোষণা না হওয়ার আগে থেকে তারা তাদের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। 2021 সালের এডিসির সাধারণ নির্বাচনের আগে টানা প্রায় অনেক বছর ধরে বামফ্রন্টের দখলেই ছিল এডিসি। আর এই এডিসির পুরোপুরি ক্ষমতাটাই কিন্তু সিপিআইএম এর হাতে, বামফ্রন্টের হাতে, তাদের সমর্থিত গণমুক্তি পরিষদের হাতে ছিল। এবং যার কারণে এখনো পর্যন্ত কিন্তু যে জ্বর সিপিআইএম এর এডিসির ভোট ব্যাংক, সেটা কিন্তু এখনো খানিকটা রয়ে গেছে। আর সে কারণেই আগে থেকে প্রস্তুতি নিয়ে মথা বিজেপির বিরুদ্ধে এজেন্ডা তুলে ধরে, এডিসি প্রশাসনের কাজকর্মে প্রশ্ন তুলে ধরে এই এডিসি নির্বাচনের তাদের প্রার্থীদের নামের তালিকা যেমনটা প্রকাশ তারা করেছে, ঠিক তেমনি আসন্ন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে একলা চলো নীতিতে বিশ্বাসী এখন সিপিআইএম। আমরা 2023-এর বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে সিপিআইএম এবং কংগ্রেস, তার মধ্যে আমরা তিপ্রামথাকেও যোগ দিতে দেখি, যে বিজেপিকে পরাজিত করার জন্য বা বিরোধী সংগঠনগুলিকে একত্রিত করে যাতে বিরোধী ভোট ভাগ না হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথা তারা আলোচনায় বসেছিল। কিন্তু পরবর্তী সময় আসন সমঝোতা বা সিট সমঝোতা, সিট ভাগাভাগি করা, আসন ভাগাভাগি করে প্রতিদ্বন্দ্বিতা করা, সেই লড়াইয়ে আমরা দেখতে পাই যে আসন সমঝোতা করার যখন সময় আসে তখন কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম এর যে সিট সমঝোতা হয়েছিল 47 এবং অন্যদিকে 47 এবং 13টি আসন, এতে করে কিন্তু কংগ্রেস খুশি হয়নি। এবং যার কারণে এই ফলাফলে দেখা যায় যে সিপিআইএম এর 47টি আসনে বামফ্রন্ট লড়াই করার পরেও তারা মাত্র 10টা আসনে জয়ী হতে পারে। কিন্তু এবারে আর কোনো আলোচনা পরামর্শের কোনো সুযোগই কিন্তু সেখানে দিচ্ছে না বামফ্রন্ট। আগে থেকেই তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম, আমরা এই বিষয়টার দিকে নজর রাখবো এবং আপনাদের কি মতামত রয়েছে আপনারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। তাছাড়াও কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে, সেখানে আপনারা আপনাদের মন্তব্য আমাদের জানাতে পারেন। এবং দ্বিতীয় বিষয় যেটা নজরে থাকবে সেটা হচ্ছে পাহাড় কি বলছে, পাহাড় কি চাইছে। এডিসি নির্বাচনের প্রার্থী ঘোষণায় বামফ্রন্ট এখন তাদের সেই রাস্তা শুরু করেছে এবং এখনো পর্যন্ত যদি আমরা দেখি তাহলে তিপ্রামথা এবং বিজেপি, তিপ্রামথা যেহেতু ক্ষমতায় রয়েছে তো তিপ্রামথা নিশ্চয়ই সেখানে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে খুব শীঘ্রই। বিজেপি বলছে তারা একা লড়াই করবে, বিজেপিও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে বিজেপি এবং মথা আদতে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে নাকি আসন সমঝোতা করে লড়াই করবে সেটা কিন্তু দেখার রয়েছে। তার কারণ এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি যে বিরোধী দলের পক্ষ থেকে সমস্ত নামের তালিকা প্রকাশ পেলেও হয়তো বা মথা এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে লড়াই করবে নাকি একে অপরকে সমর্থন করবে, এই বিষয়টাই হয়তো বা এখনো স্পষ্ট হতে পারেনি। যার কারণে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে খুব একটা তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি না। যোগদান সভা হচ্ছে, এডিসির দিকে নজর দিয়ে সেখানে
একের পর এক জনসংযোগ অভিযান চলছে, একের পর এক সেখানে সভা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এবং বিজেপির সভাগুলিতে কিন্তু তিপ্রামথাকে দায়ী করা হচ্ছে প্রশাসনিক কাজ ঠিকভাবে হয়নি, এডিসিতে টাকার নয়ছয় হয়েছে, এই একাধিক অভিযোগগুলি করা হচ্ছে। এবং পাল্টা তিপ্রামথার পক্ষ থেকেও এই নিয়ে পাল্টা উত্তর দেওয়া হচ্ছে যে 28 আসনই নাকি তিপ্রামথা দখল করবে, বিজেপির মতো জাতীয় দলকে এডিসিতে ঢুকতে দেওয়া যাবে না বা এডিসির ক্ষমতা তাদের হাতে সঁপে দেওয়া যাবে না, এই ছিল বক্তব্য। এখন কি কারণে শাসক দল তাদের প্রার্থী এখনো ঘোষণা করতে পারছে না, তাহলে কি এর পেছনে মথা এবং বিজেপির সম্পর্কের এখন যে অবস্থান, সেই সম্পর্কের অবস্থানটাই এই তাদের নির্বাচনের প্রার্থী ঘোষণাতে বাধা প্রদান করছে, যে আদতে 28টা আসনে প্রত্যেকটি আসনে বিজেপি প্রার্থী দেবে, নাকি আইপিএফটির জন্য কিছু আসন ছাড়বে, নাকি মথাও সেখানে কিছু আসন বিজেপির থেকে নেবে, কোন রাজনৈতিক দল বেশি আসনে লড়াই করবে, নাকি প্রত্যেকের আলাদা আলাদা ভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যেমনটা বিরোধী দলের পক্ষ থেকে একলা চলো নীতিতে তারা বিশ্বাসী এবং তার কারণেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা এবার নজর রাখবো সেই প্রার্থী তালিকার দিকে এবং আপনাদের সামনে সেটা দেখানোর চেষ্টা করব। 28টা কেন্দ্র এবং 28টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রে এখনো নাম ঘোষণা হয়নি, যেটা এআইএফবির জন্য অ্যালট করেছে বামফ্রন্ট, এবং তার মধ্যে প্রত্যেকটি আসনে বেশিরভাগ আসনে সিপিআইএম লড়াই করছে, একটা আসনে লড়াই করবে এআইএফবি, আরএসপি লড়াই করবে একটি আসনে এবং সিপিআই লড়াই করবে একটি আসনে। অর্থাৎ প্রত্যেকটি লেফট ফ্রন্টের যে অন্যান্য সংগঠনগুলি রয়েছে সিপিআইএম কে বাদ দিয়ে তাদেরকে একটা একটা করে আসন দেওয়া হয়েছে, এআইএফবি এবং আরএসপি এবং তার পাশাপাশি সিপিআই। আমরা যদি নামের তালিকা দেখি, সেখানে এক দামছড়া জম্পুই যে নির্বাচনী কেন্দ্র রয়েছে, এডিসির নির্বাচনী কেন্দ্র, সেখানে লেফট ফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম প্রার্থী করা হয়েছে বরেন্দ্র রিয়াংকে নতুন প্রার্থী। এবং এখানে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু বেশিরভাগ যে নাম, এখানে প্রায় 5-6টা নাম বাদ দিলে প্রত্যেক প্রার্থী নতুন প্রার্থীর নাম সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে। তারপর কাঞ্চনপুর কনস্টিটুয়েন্সি, সেখানে প্রার্থী করা হয়েছে, নতুন প্রার্থী করা হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে রমাকান্ত নাথ। মাছমারা কেন্দ্র, সেটা রাখা হয়েছে এআইএফবির জন্য অ্যালট করে। করমছড়া, সেখানেও নতুন প্রার্থী সাধন চাকমা। দামছড়া কচুছড়া, সেখানকার প্রার্থী সেখানে রাখা হয়েছে বাদরভূম হালাম। তারপর ছামনু, সেখানে হচ্ছে খুশিরাম ত্রিপুরা নতুন প্রার্থী। মনু যে কনস্টিটুয়েন্সি রয়েছে, রাহুল দাস, রাইমাভেলি, সুমতি রঞ্জন চাকমা। গন্ডাছড়া গঙ্গানগর, সেখানে প্রার্থী নতুন প্রার্থী, প্রত্যেকটি বেশিরভাগ প্রার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রার্থীদের কিন্তু সেখানে সুযোগ দেওয়া হয়েছে। এবং সিপিআইএম এর প্রার্থী করা হয়েছে গন্ডাছড়াতে ধনসামুনি রিয়াং। তারপর আশারামবাড়ি, হালাহালি করিম দেববর্মা, কুলাই অতুল দেববর্মা। তারপর রয়েছে তেলিয়ামুড়া রতন কিশোর জমাতিয়া, রামচন্দ্র ঘাট সমরেশ দেববর্মা, মান্দাই পুলিনপুর সূর্য দেববর্মা, জিরানিয়া রাধাচরণ দেববর্মা, সিমনা অমূল্য দেববর্মা, বোজ্জংনগর ওয়াকিনগর সঞ্জিত দেববর্মা, পেকুরজলা ব্রজলাল দেববর্মা, টাকারজলা বেনিলাল দেববর্মা, আমতলি গোলাঘাটি বৃন্দা দেববর্মা, বাগমা অমৃতা সাধন জমাতিয়া, নতুন বাজার মালবাসা মগেন্দ্র রিয়াং, মহারানী হারাধন জমাতিয়া, ওমপি পৃথ্বীরাজ কোলই। তারপর বীরচন্দ্র কলসি, নরেন্দ্র রিয়াং, কাঠালিয়া মির্জা, পরীক্ষিত মুরা সিং। পূর্ব মুহুরিপুর হচ্ছে বর্জুং ত্রিপুরা এবং শিলাছড়ি উচাথই মগ। এই হচ্ছে বামফ্রন্টের তালিকা, যেখানে প্রায় বেশিরভাগ 28টা প্রার্থীর মধ্যে যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ যে প্রার্থী তাদের নতুন নামের তালিকা, অর্থাৎ নতুন প্রার্থীদেরকে কিন্তু সেখানে নাম তাদের ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি এটা গেল এডিসির বিষয়, তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রে সেখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি প্রয়াত হয়েছেন বিশ্ববন্ধু সেন। ওনার প্রয়াণের পর থেকে এটা স্বাভাবিক ছিল যে 6 মাসের মধ্যেই উপনির্বাচন করাতে হবে, এবং যেহেতু রাজ্যে ইতিমধ্যেই এডিসি নির্বাচনের একটা প্রস্তুতি চলছিল, তো তাতে করে এডিসি এবং বাই ইলেকশন উপনির্বাচনটা একসাথেই হবে এমনটা একটা আশা করা যাচ্ছে, এবং সেই উপনির্বাচনেরও প্রার্থী কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে।
গত নির্বাচনে এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেস প্রার্থী দিয়েছিল, তবে সেই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে সিপিআইএম, অর্থাৎ সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিল 2023-এর বিধানসভা নির্বাচনে ধর্মনগরে, এবং সেখানে মাত্র প্রায় 1000 ভোটের ব্যবধানে কিন্তু সেখানে কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছিলেন, অর্থাৎ সেখানেও একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তবে 2023-এর যে মাহল ছিল, 2023-এ যেমনটা আবহাওয়া ছিল, সেই আবহাওয়া বর্তমানে রয়েছে কিনা, এবং বিশ্ববন্ধু সেন যিনি 2003 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন, প্রথম কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে তিনি জয়ী হয়েছিলেন, এবং তারপর বিজেপিতে যাওয়ার পর বিজেপির প্রার্থী হিসেবেও কিন্তু তিনি সেখানে জয়লাভ করেন। তবে বিশ্ববন্ধু সেন প্রয়াত হবার পর সেই ধর্মনগর বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হবেন, তার কারণ 2018 নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম যে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পর বিশ্ববন্ধু সেনকে প্রার্থী করা হয়েছিল, তার কারণে বিজেপির অন্দরমহলে ধর্মনগরে অনেকটাই কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছিল। যারা পুরাতন বিজেপি নেতৃত্ব রয়েছেন, যারা শুরু থেকে বিজেপির হয়ে কাজ করছেন, তাদের পক্ষ থেকে একটা দাবি উঠেছিল যে তাদের পক্ষ থেকে যাতে কাউকে প্রার্থী করা হয়, কিন্তু সেখানে পরবর্তী সময় 2018 সালেও প্রার্থী করা হয় বিশ্ববন্ধু সেনকে, 2023-এও প্রার্থী করা হয় বিশ্ববন্ধু সেনকে। তবে এবারে উপনির্বাচনের লড়াইটা কেমন হবে, সেখানে সিপিআইএম বা বিরোধী দল তাদের প্রার্থী দিয়েছে। এবার যেহেতু গত নির্বাচনে সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিরোধী হয়ে, এবারে কি কংগ্রেসও প্রতিদ্বন্দ্বিতা করবে সেই নির্বাচনী কেন্দ্রে? তার কারণ গত নির্বাচনে যে ভোটের ফলাফল যেটা দেখা গিয়েছিল, সেটা কিন্তু মাত্র 1000 ভোটের ব্যবধানে আমরা দেখতে পাই যে বিজেপি প্রার্থী জয়যুক্ত হয়েছিলেন। তো সেই যে 1000 ভোট, এটা এখন উপনির্বাচনে ঠিক কিসে রূপান্তরিত হবে? যেহেতু সিপিআইএম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে, অমিতাভ দত্ত যিনি 1993 থেকে 2003 পর্যন্ত সিপিআইএম এর বিধায়ক ছিলেন সেখানে, এবং ওনার প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু বারবার বিশ্ববন্ধু সেনের সাথেই হয়েছিল। তো এবারে কি চেহারা নাকি দল, কোন বিষয়টা ফ্যাক্টর হবে? তার কারণ বিশ্ববন্ধু সেন যখন কংগ্রেসে ছিলেন তখনও তিনি জয়ী হয়েছেন, তিনি যখন বিজেপিতে গেছেন তখনও তিনি সেখানে জয়যুক্ত হয়েছেন। তবে এবারের উপনির্বাচনে চেহারা ফ্যাক্টর থাকবে নাকি সেখানে দল ফ্যাক্টর থাকবে, সেটাই দেখার। এবং নির্বাচন 2023-এর বিধানসভা নির্বাচনে যে সংখ্যাটা ছিল, বিরোধীর কাছে যে ভোটটা ছিল, শাসকের কাছে যে ভোটটা ছিল, এবারের বাই ইলেকশনে বা উপনির্বাচনে এর তফাৎ কতটুকু থাকতে পারে সেটাও দেখার রয়েছে। অর্থাৎ এডিসি নির্বাচন হোক বা উপনির্বাচন, বিরোধী দল, প্রধান বিরোধী দল সিপিআইএম তারা একটা চলো নীতিতে বিশ্বাস করে তাদের প্রার্থী তালিকা তো ঘোষণা করে দিয়েছে। এবার দেখার বিষয় যে বিরোধী আসন থেকে মথা এডিসিতে ক্ষমতায় রয়েছে, বর্তমান সরকারেও ক্ষমতায় রয়েছে, অর্থাৎ তারা বর্তমানে বিরোধী নয়। তবে বিজেপির তরফ থেকে দেখতে গেলে বিজেপির বিরোধী দল এখন তিপ্রা মথাই, অর্থাৎ বিজেপির লড়াই এখন সিপিআইএম এর সাথে কিংবা কংগ্রেসের সাথে নয়, সেই লড়াইটা হচ্ছে মথার সাথে। তো তারই মধ্যে সিপিআইএম বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল কি মথা এবং বিজেপির এই দুর্বল সম্পর্কের কোনো লাভ নিতে পারবে কিনা, নাকি হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই শাসকের শরিক দলের মধ্যেই, সেটাই দেখার। এবং নির্বাচন এখনো ঘোষণা হয়নি, এডিসির নির্বাচন খুব শীঘ্রই ঘোষণা হওয়ার কথা, এবং উপনির্বাচনের ঘোষণা হওয়ার পর অন্যান্য রাজনৈতিক দল, শাসক দল এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের কোন প্রার্থীদেরকে মাঠে ময়দানে নামায় সেটাও দেখার রয়েছে। আমরা প্রত্যেকটি আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবর দেখার জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।